সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শনিবার 18 জানুয়ারি 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনা নিয়ে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক বাকখালীর সম্পাদক ও প্রকাশক জনাব সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিই। দৈনিক বাকখালী, জামায়াতের সহিংসতার দায়ভার বিএনপি আর নেবে না, বললেন খালেদা জিয়া। জাগরণের রুট মারছে দফায় দফায় বোমা। আশরাফ কাদেরের দ্বন্দ্ব বাড়ছেই। বিশিষ্ট জনদের সঙ্গে প্রধানমন্ত্রীর চা চক্র। মহানায়িকার মহাপ্রয়াণ। দৈনিক হিমছড়ি, নির্বাচনের জন্য স্থায়ী পদ্ধতি প্রয়োজন। দীর্ঘদিন পর কক্সবাজারে পর্যটক। পেঁয়াজের দাম কমছে। ইয়াবা জব্দ, রবকে সহযোগিতা করায় টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের বেধড়ক পিটুনি, স্কুল ছাত্রের। দৈনিক সাগর দেশ, পরীক্ষার পাকে উপজেলা নির্বাচন। টেকনাফে ব্যাপক নির্যাতনে প্রাণ হারালো কিশোর। উপকূলের রেজু নদী দিয়ে মালয়েশিয়ায় মানব পাচার। সেলিমা রহমান কারামুক্ত। কিংবদন্তি সুচিত্রা সেন আর নেই, শেষকৃত্য সম্পন্ন। দৈনিক সমুদ্র বার্তা, বিএনপিকে জামাত ছাড়ার পরামর্শ ইইউ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন উপেক্ষিত। ইরানি বিচে অনুমোদন ছাড়াই 10 তলা সি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তে পেপুয়া সরগরম, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আর চলছে। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শেষ। দৈনিক সৈকত, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি ব্রিটিশ পার্লামেন্টে। টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের বেধড়ক পিটুনিতে স্কুল ছাত্রী। মে জুনের মধ্যেই নির্বাচন চাচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের না। জনাব সাইফুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছি এখনো সেই নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে, সেটার প্রভাব এখনো কাটেনি। বিভিন্ন বিরোধী দলের বিভিন্ন বিষয় এখানে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানকার নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য। নির্বাচনের জন্য একটা স্থায়ী পদ্ধতি প্রয়োজন। দেশের বিশ্বযন্ত্র সে মন্তব্য করছেন। সামনে উপজেলা নির্বাচন এগিয়ে আসছে, এই ধরনের একটা ইসি থেকেও এই ধরনের একটা নির্বাচন সংক্রান্ত তথ্য আমরা পেয়েছি, সকল থেকে এসছে। উপজেলা নির্বাচন ইতিমধ্যে আমাদের কক্সবাজারেও সরগরম হয়ে হচ্ছে, একটা তথ্য দেখা যাচ্ছে সরগরম সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়ে গেছে। এই সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? নির্বাচনে হওয়া একটা নির্বাচন শেষ হয়ে গেল, সংসদ নির্বাচন সামনেই, উপজেলা নির্বাচন, আমাদের স্থানীয় সরকার পর্যায়ে এটার গুরুত্ব বা এই মুহূর্তে কিরকম গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে প্রায় সকল পত্রিকা এসছে প্রধানমন্ত্রী গণভবনে একটি চা চক্রের আয়োজন করেছেন। বিষয়টি পত্রিকা এসছে, এটা এই জন্য উল্লেখ করলাম, এই মুহূর্তে ক্ষমতাসীন দলের কাছে কোনো চাপ নেই। নির্বাচনকে ঘিরে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি হিংসা জ্বালা পোড়ার যে আন্দোলন, সেই আন্দোলন সরে এসেছে এবং গত কয়েকদিনে দেখা গেছে সরকারকে ধারাবাহিকভাবে বিভিন্ন পরাশক্তি, রাশিয়া, চীন, এমনকি আমেরিকা, তারা স্বীকৃতি দিয়েছে। ফলে বিএনপিকে ছাড়া যে নির্বাচনটি তারা করেছে, এই নির্বাচনটি প্রকারান্তরে একটা বিভিন্ন মহলে একটা স্বীকৃতি নিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ মনে করছে তারা যদি এই মুহূর্তে উপজেলা নির্বাচন দেয়,
এবং মানুষের মনকে যদি উপজেলামুখী নির্বাচনমুখী করে তাহলে তারা আবার সফল হবে। আমি মনে করি বর্তমান সরকারের এই মুহূর্তে একটি নতুন নির্বাচন নয়, যে নির্বাচনটি তারা করেছে সেই নির্বাচনটি যাতে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় সেইটির ব্যবস্থা করে আবার নতুন কাজ করা এবং সেই লক্ষ্যে কাজ এবং নতুন আরেকটি বিতর্ক দিয়ে দেশকে আরেকটি সহিংসতার প্ল্যাটফর্মের দিকে ছড়ে দেওয়া। এমনিতে এই পত্রিকায় এসেছে যে এই মুহূর্তে আপনি জানেন আমাদের কক্সবাজারে বিশেষ করে সংগ্রাম হয়ে উঠছে বিভিন্ন উপজেলার সম্ভাব্য প্রার্থীরা এসছে। উপজেলা নির্বাচনটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত কিছু এলাকা এবং কিছু এলাকায় রাজনৈতিক ব্যবস্থা। আপনি জানেন উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার এবং এখানে রাজনৈতিক দলের কোন ধরনের ইয়ে না থাকলেও আইনগতভাবে কিন্তু ঠিকই রাজনৈতিক প্রভাবটা প্রার্থীদের মধ্যে থাকে। উপজেলা নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করার সাথে সাথে যে গ্রামের মানুষেরা যারা নির্বাচন চায় এবং নির্বাচনমুখী মানুষ যারা নিজেরাই নির্বাচন করবে তাদের মধ্যে একরকম স্বাগত। তো দেখা যাক সরকারি সিদ্ধান্ত কতখানি দীর্ঘদিন পর কক্সবাজারের পর্যটক থেকে দেখা যাচ্ছে আমাদের পর্যটন শহর এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক দিক দিয়ে হাহাকার আমরা এতদিন পর্যন্ত দেখলাম। আমাদের পর্যটন বিভিন্ন ব্যবসায়ী মহলে হোটেল থেকে শুরু করে সব এখন মোটামুটি একটু সরগরম হয়ে উঠছে। একটা ভালো ছবি একটা পত্রিকায় দেখা যাচ্ছে বেশ বিচির মধ্যে অনেক জনসাধারণ। এখন কেমন ভাবে আপনি এই জিনিসটাকে মূল্যায়ন করছেন? আমাদের পর্যটন নগরী এই স্থিতিশীল অবস্থায় সামনের যে যতটুকু সময় আছে কেমন যাবে বলে মনে হচ্ছে? নির্ভর করে দেশে যদি আবার অশান্ত পরিস্থিতি তৈরি হয় তাহলে আজকে গত 2 দিন ধরে কক্সবাজারে যে পর্যটক আপনি দেখছেন সেই ধারাটা অব্যাহত থাকবে। কিন্তু আমরা জেনেছি এই মুহূর্তে বিরোধী জোটের জ্বালা পড়া আন্দোলনের কর্মসূচি নেই। ফলে আশা করা যাচ্ছে গত 1 বছর 2 বছর ধরে দেশের অন্তর্গত যে কক্সবাজারে যে পর্যটন ব্যবসায়ীরা হুমকির সম্মুখীন হয়েছে অস্তিত্বের হুমকি, এই অস্তিত্বের হুমকির বিপরীতে তারা অন্তত কিছুটা লাভের মুখ দেখতে পাবে, কিছুটা নিঃশ্বাস করতে পারবে, কিছুটা নিঃশ্বাস করতে। দৈনিক কক্সবাজার বিপর্যয়ের মুখে চিংড়ি হাচারি মহানায়িকার মহাপ্রয়াণ। দৈনিক রূপসী গ্রাম জেলায় 17 দিনে 1,06,000 ইয়াবা উদ্ধার। বিকল্প জীবিকায়নে পরিবেশ বান্ধব স্ট্রবেরি ও ক্যাপসিকাম। বাকখালী নদী খনন করে পর্যটন শিল্পকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। গ্রামীণ চ্যানেল প্রকৃতি মেলা চলতে মহেশখালী কুতুবদিয়ার উন্নয়নের প্রধান লক্ষ্য। সংবর্ধনা জবাবে সাংসদ আশিক। দৈনিক আমাদের কক্সবাজার চা চক্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট জনতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। খোলাখালের উপরে ঝুঁকিপূর্ণ সাগর। রেজু মনখালী সাগর চ্যানেলে ঝাটকা ও মা মাছ নিধন উকখালী গোমাতলী সড়কে নদীর ভাঙন ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণ। আলোকিত উখিয়া নতুন কৌশলে ব্যর্থ অভিযান। নাফ নদী থেকে 60 লাখ টাকার মাদক সহ কার্যত জব্দ। উপজেলা নির্বাচনের তফসিল কাল নির্বাচন ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় প্রতিদিনই এই ইয়াবা সংক্রান্ত বিষয়গুলো, যেমন নাফ নদী থেকে 60 লাখ টাকার মাদক সহ কার্যত জব্দ হয়েছে। ইতিমধ্যে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমরা ইতিমধ্যে পত্রিকায় দেখলাম। একজন কিশোরকে, একজন ছাত্রকে ইয়াবা ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। এই যে মাদকের এই যে অশুভ ছায়া আমাদের সর্বত্র পড়ে আছে, এই বিষয়টাকে কিভাবে ওভারকাম করা যায়, কিভাবে এই জিনিসটা থেকে আমরা মুক্ত হতে পারি? বিশেষ করে দেশের জনগোষ্ঠী তো বটেই, ওরা জাতীয় পর্যায়ের যে আগামী প্রজন্ম এই কালো ছাপা থেকে কিভাবে মুক্ত হতে পারি বলে এখানে কি করা দরকার, কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে? গত 3 বছরে বিশেষ করে ইয়াবা নিয়ে আমরা যেসব সংবাদ দেখেছি বা যেসব ঘটনা দেখেছি প্রায় প্রতিদিনই আসছে, তাতে আশান্বিত হওয়ার মতো কোনো কিছু দেখছি না।
হতাশার কথাই আমি বলবো। এর প্রধান কারণ হচ্ছে যারা এটিকে নিয়ন্ত্রণ করবে তারাই এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আপনি জানেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সেটি বিডিআর হোক, পুলিশ হোক বা যে বাহিনী হোক, তারা সোর্সের মাধ্যমে ইয়াবার তথ্য জেনে তারপর ইয়াবা করে থাকে। একটি প্রচলিত তাদের এই নিয়ম আছে, যে সোর্স ইয়াবা ধরে দেবে তাকে 30% ইয়াবা দিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়ার সাথে এই যে এই নিয়মটি চালু হয়েছে, এই নিয়মের সঙ্গে সঙ্গে প্রকারান্তরে আরো কক্সবাজারে অন্য কথায় আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছে। আপনি যদি কক্সবাজারের টেকনাফের কথা ধরেন, সেখানে এই মুহূর্তে দুটি সামাজিক অশান্তির দুটি কারণ, একটি হচ্ছে ইয়াবা, আরেকটি হচ্ছে মালয়েশিয়া। হ্যাঁ, সেই বিষয়টা দেখা যাচ্ছে। ইয়াবা সেখানে এমন একটি সামাজিক ব্যাধি যেখানে প্রতিটি ঘরে ঘরে উঠতি বয়সের যারা যুবক, তাদেরকে ধরে রাখা যাচ্ছে না। তারা দেখছে এখানে লাভ আছে, রিস্ক দিলেও প্রচুর লাভ এবং কম সময়ের মধ্যে অনেক বেশি তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী যে তথাকথিত ইয়াবা ধরার নামে এই যে ভাগাভাগি বাটোয়ারা বন্টন, এই বন্টনের ফলে দেশব্যাপী ইয়াবা ছড়িয়ে পড়েছে। আমি সরকারকে বলবো, এটি যদি বন্ধ করতে হয় তাহলে তথাকথিত সোর্সদের মাধ্যমে ইয়াবা আত্মসাতের এই খেলা বন্ধ করতে হবে। তারপরে কঠোর অবস্থান নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার একটা জিনিস দেখা যাচ্ছে, বিকল্প জীবিকায়নে পরিবেশ বান্ধব স্ট্রবেরি ক্যাপসিকামের একটা চাষ আমাদের চকরিয়ায়, বিশেষ করে চকরিয়ার শেখালিতে এবং কচ্ছপিয়ায় ন্যাশনাল পার্কের সংরক্ষিত বনাঞ্চলের পাশে এই ধরনের বিকল্প জীবিকা অর্জনের চাষ শুরু হয়েছে। স্ট্রবেরি এবং ক্যাপসিকাম এই দুটি জিনিস আমাদের দেশে অত্যন্ত অপরিচিত একটা বিষয়। তো এগুলোকে চাষাবাদ করে আমাদের কৃষকরা বা যারা করছেন তারা কি লাভবান হবে বলে মনে করছেন? আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, স্ট্রবেরি এবং ক্যাপসিকাম বাংলাদেশের অন্যান্য যেসব অঞ্চলে চাষ করেছে কৃষকেরা লাভবান হয়েছে। আমরা এই সংক্রান্ত টেলিভিশন প্রতিবেদন আমরা দেখেছি। কক্সবাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে পাহাড়ি অঞ্চলে প্রচুর অনাবাদি জমি রয়েছে। সেই সব অনাবাদি জমিতে এইসব অপ্রচলিত যেসব কৃষিজ পণ্য আছে, যেমন আপনি বলেছেন স্ট্রবেরি এবং ক্যাপসিকাম এই রিপোর্টে যা হয়েছে, সেগুলোর চাষ করা সম্ভব এবং একটি প্রদর্শনীয় হয়েছে। আমি মনে করি যে এটি অর্থকরীয়, বিপুল অর্থকরী। স্ট্রবেরি অনেক মূল্য, এটা করা যাবে, সরবরাহ করা যাবে। জানেন ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। ফলে এই পণ্যগুলো যদি কক্সবাজারে জনপ্রিয় করে তোলা যায়, তাহলে একদিকে অনাবাদি জমিগুলো চাষ করে, অন্যদিকে কৃষি করা যায় এবং সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কৃষিজ পণ্য, বিশেষ করে আমাদের অঞ্চলে কম চাষে কম ইয়েতে অধিক টাকা ইনকামের জন্য তামাক চাষের দিকে চলে যাচ্ছে। অন্তত ওই জিনিসটা সেটা থেকে একটি বিকল্প রাস্তা তো দেওয়া এ ব্যাপারে কৃষি ডিপার্টমেন্ট যেটা আছে এটা তারা একটা উদ্যোগী ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে এই বিষয়গুলিতে জনপরিচিতি বাড়ানোর ব্যাপারে আপনি কি বলেন? কৃষি বিভাগ তো আছেই, কৃষি বিভাগের পাশাপাশি আমরা টেলিভিশন চ্যানেলগুলো দেখেছি। আপনি তো জানেন যে চ্যানেল আই কৃষি তথ্য এবং সবগুলো টিভি চ্যানেলে কৃষি তথ্য আলাদাভাবে প্রচার করে। এবং কৃষি বিভাগ যদি কৃষকদের মধ্যে এই সম্পর্কিত সচেতনতা বাড়িয়ে দেয়, প্রচার করে, তাহলে এটি হিসাবে আমাদের সামনে আমরা একটা দেখতে পাচ্ছি বিপর্যয়ের মুখে চিংড়ি হ্যাচারি শিল্প। কক্সবাজারের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে চিংড়ি বা হ্যাচারি শিল্প। এটা বিপর্যয়ের মুখে পড়ছে। ইতিমধ্যে আজকে প্রায় 60টির মতো হ্যাচারি শিল্পী আমাদের এখানে আছে শিল্প, ওর মধ্যে 40টির মতো
গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা বন্ধ হয়ে গেছে বলে সতর্ক থেকে তথ্য প্রকাশ হয়েছে। এই বিষয়টাকে আপনি কেমন আপনার মূল্যায়ন কি এই ব্যাপারে? আপনি জানেন এখানে কক্সবাজারে যেসব হ্যাচারি আছে তারা মূলত চিংড়ি পোনা উৎপাদন করে থাকে। এবং এই চিংড়ি পোনা উৎপাদনের সাথে মাদার চিংড়ির সহজলভ্যতার বিষয় এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটি বিষয় আছে। দেশব্যাপী গত 3 মাস যে অচল অবস্থা চলেছিল, এই অচল অবস্থায় এই শিল্পের সাথে জড়িত যে কাঁচামাল, সেই কাঁচামাল গুলো আনা নেওয়া করা সম্ভব হয়ে ওঠে। ফলে আপনি জানেন 40টির বেশি চিংড়ি হ্যাচারি বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। এখন অবরোধ উঠে যাওয়ার পরে এই খাতে জড়িত চিংড়ি হ্যাচারি তারা আবার নতুন করে পোনা উৎপাদনের চেষ্টা করছে এবং আশা করি তারা সেই দুঃসহ জীবনকে কাটিয়ে উঠতে পারবে। দুঃসহ জীবন তো কাটাবেই এবং এই যে বিপর্যয় সেটিও কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে। দৈনিক সমুদ্র কণ্ঠ শহরে অভিনব কায়দায় গরিব মানুষের শীতবস্ত্রের টাকা লুটপাট, জামায়াতকে সহিংসতা ছাড়ার আহ্বান খালেদা জিয়া, ছাত্রলীগের সাতকন্যা এবার লাঞ্ছিত হলেন বিল প্রতিমন্ত্রী সাইদুজ্জামান চৌধুরী। বাজেট বাস্তবায়নেই সরকারের চ্যালেঞ্জ। দৈনিক ইনানি চির অন্তরালে মহানায়িকা সুচিত্রা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের শোক। দীর্ঘদিন পর টেকনাফসের মাঠে রোডে পর্যটক বাজি দেখার চলাচল শুরু। উখিয়ার অবৈধ ইটভাটায় জ্বলছে কাঠ, দূষিত হচ্ছে পরিবেশ। দৈনিক দেশ বিদেশ ব্রিটিশ পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি। অতিথি পাখিদের আগমনে মুখরিত হচ্ছেন মাঠে। অবরোধ হরতালের অজুহাতে পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ লাইন সি লাইন সার্ভিসের ভাড়া বৃদ্ধি যাত্রীদের। আজকের কক্সবাজার জামায়াত ছাড়াতে বিএনপিকে ইউর পরামর্শ। জেলায় বাড়ছে ঠান্ডা জনিত রোগ, ঠাঁই নেই হাসপাতাল। চির অন্তরালে চলে গেলেন মহানায়িকা সুচিত্রা। জেলায় হার কাঁপানো শীত, প্রশাসন থেকে মাত্র 4,642 কম্বল করা। অর্থনৈতিক সংকট কাটাতে স্থিতিশীলতা উপরে নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে বিশেষজ্ঞদের শহরে বরফ ফলের বেহাল দশা। একটা নতুন একটা তথ্য দেখা যাচ্ছে, শহরে বরফ ফলের বেহাল দশা। বরফ ফল কয়েকদিন হ্যাচারির সাথে বোধহয় বরফ ফলের একটা সম্পর্ক রয়েছে, তাদের সেই একই ভাবে বোধহয় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলে এখানে সেটাই বর্ণনা করা হচ্ছে। বরফ ফলের বিষয়টি তো বরফের সাথে জড়িত মাছের আছে। জানেন এই যে অস্থিতিশীলতা ছিল, এই অস্থিতিশীলতার কারণে সাগরে যাওয়ার জন্য যে তেলের প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয় তেল বোটগুলো পায়। ফলে এই যে সাগরগামী সমুদ্রগামী যে এইসব বোট ছিল তারা একরকম বসেই ছিল। তারা বসে থাকলে তো বরফ ফলও বসে থাকবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি এখন আবার নতুন করে এই বেহাল দশা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। প্রায় জেলায় হার কাঁপানো শীত, জেলায় বাড়ছে ঠান্ডা জনিত রোগ। এখন শীতের মৌসুম, স্বাভাবিকভাবেই ঠান্ডা পড়ছে। ইতিমধ্যে আমরা আবহাওয়া দপ্তর থেকে জেনেছি অন্যান্য সংবাদপত্র এসেছে 25শে জানুয়ারি থেকে আমাদের অঞ্চলে যেভাবে দরিদ্র জনগোষ্ঠী, আমাদের অঞ্চলের জনগোষ্ঠী স্বাভাবিকভাবে ঠান্ডা শীত প্রবাহ শুরু হলে তাদের উপরে এটা একটা প্রবল চাপ হিসেবে দেখা যাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন কম্বল বা শীতবস্ত্র বিতরণ করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে বলবেন? দেখুন, এখানে এই বছর শীতের প্রকোপ বেশি। আপনি জানেন গত পরশুদিন কুতুবদিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি, এবং আপনি নিজেও বলেছেন যে এখানে 25 তারিখ থেকে আবার শীত প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে। কক্সবাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাহাড়ি অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে এবং সেখানে শীতের প্রকোপ অত্যন্ত বেশি।
পাশাপাশি এই শীতের প্রকোপ থেকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে আমরা সেটি ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4,000-এর মতো কম্বল বরাদ্দ করেছে বলে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সফলতা এ ব্যাপারে আজকের পত্রিকা আরেকটি সংবাদ দেখলাম যে কক্সবাজারের মানুষকে সাহায্য করার নামে এক শ্রেণীর প্রতারক, এটা একটা পত্রিকা এসছে, এক শ্রেণীর প্রতারক বাইরের দেশ থেকে সাহায্য নিয়ে এসে নিজেরাই তা আত্মসাৎ করছে। এই মুহূর্তে দরকার হলো কক্সবাজারের ভিতর থেকে একটি সামাজিক যে আন্দোলন, যাতে অন্তত পক্ষে নিজের প্রতিবেশীকে, নিজের পাড়ার মধ্যে তারা শীতার্থ মানুষকে সাহায্য করতে পারে, এবং তারা সাহায্য করলে বাইরের মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবে। আমি রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা প্রশাসন এবং পুনর্বাসন মন্ত্রণালয় ধনাঢ্য ব্যক্তিরা যারা আছেন এবং ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো কক্সবাজারের শীতার্থ মানুষের পাশে। আমরা আরেকটা, আপনি জানেন বিশেষ করে 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশকের একেবারে বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া সেই মহানায়িকা সুচিত্রা সেন গতকাল রাত্রেই তিনি ত্যাগ করেছেন। এই যে তার চলে যাওয়া, চির অন্তরালে তিনি চলে গেলেন, প্রায় সকল পত্রিকাই, জাতীয় এবং স্থানীয় সকল পত্রিকাই এটার অন্যতম প্রধান শিরোনাম করেছে। আপনার কি অনুভূতি এই বিষয়ে? আপনি কি চোখে দেখছেন এই যে সুচিত্রা সেনকে সম্পর্কে আপনার মূল্যায়ন? সুচিত্রা সেন তো শুধু নায়িকা নয়, মহানায়িকা। আপনি জানেন দুই বাংলাতেই এই 82 বছর বয়সের মহানায়িকা কতটুকু জনপ্রিয়, এবং উত্তম সুচিত্রা সেই জুটি অত্যন্ত বিখ্যাত জুটি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম একেবারে এদের জন্য। এই জুটির সাথে আমাদের আগের প্রজন্ম, এমনকি আমাদের প্রজন্ম অনেক নস্টালজিয়া হিসেবে, এবং উত্তম সুচিত্রার ছবি দেখলে, উত্তম সুচিত্রাকে একসাথে দেখলে মানুষের ব্যক্তিগত জীবনের অনেক সুখ দুঃখের প্রতিফলন মানুষ দেখবে। সেজন্য দুই বাংলাতেই এই সুচিত্রা সেনের এই মহাপ্রয়াণে মানুষ অনেকটা সুখে বিধ্বস্ত। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই যে ঘটনাটি, এই ঘটনা আমাকেও আলোড়িত করেছে। আচ্ছা, এখানে একটা আমরা যদি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি সেটা জানতাম না, আমাদের সুচিত্রা সেন কিন্তু এই বাংলারই মেয়ে, পাবনায় তার বাড়ি ছিল। গতকালকেও দেখেছি তার যে বাড়িটা ছিল সেই বাড়িটা এখন দখল হয়ে আছে। এই বিষয়ে এবং তার শেষ ইচ্ছা ছিল পাবনাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা, কিন্তু বিষয়টা করা সম্ভব হয়। এই ব্যাপারে আপনার অনুভূতিটা? এই মহানায়িকা আপনি জানেন 1978 সাল থেকে নিজেকে আড়াল করে রয়েছে, এমনকি কোন মিডিয়ার কাছে মিডিয়ার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন তাকে দেখতে গেছেন, সেখানেও মিডিয়াকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তার শেষ ইচ্ছা ছিল, এটি পত্রিকার প্রকাশিত খবর, যে তার যে জন্মস্থান পাবনা, সেখানে যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া। সেটা কতটুকু সত্য আমরা জানি না, কারণ তার কন্যা মুনমুন সেন, তার দুই নাতনিও অভিনেত্রী। আপনি যেটি বলেছেন যে তার যে পৈতৃক নিবাস, এটি আইনি প্রপার্টি করার কারণে সরকারি খাস সম্পত্তি বঞ্চিত হয়। পরবর্তীকালে জামাত শিবিরের একটি সংগঠন এটিকে লিজ দেয়। এই লিজ দেওয়ার পরে সেই লিজ আবার বাতিল হয়ে যায়। পরবর্তীকালে আদালতে মামলা করে তারা সেই লিজ আবার বহাল। পাবনার মানুষের দাবি হচ্ছে ওখানে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার জন্য জায়গা বরাদ্দ করা সম্ভব, কিন্তু মহানায়িকা সুচিত্রা সেনের যে বাসস্থান, সেই বাসস্থান আবার নির্মাণ করা সম্ভব। তাই আমিও
পাবনার মানুষ, এগুলো তো আমাদের পুরাকৃতি হিসাবে সারা সারা দেশের মানুষের সাথে আমিও একমত যে এই পুরাকৃতির এই মহানায়িকার যে জন্মস্থান সেটি যেন একটি জাদুঘর করা হয় এবং সেই জাদুঘরে সে চিত্রশালী জড়িত যেসব ছবি আছে এবং যে দুই বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেগুলো তো ধন্যবাদ সাইফুল ইসলাম, আপনার সেই আকাঙ্ক্ষা আমাদের সেই সংস্কৃতির ভগবান গতিশীলতা যাতে আরো ভগবান হয়ে ওঠে, আপনার আকাঙ্ক্ষার সাথে আমরাও সোচ্চার। এতক্ষণ আপনার আমাদের সাথে সময় দেওয়ার আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপভোগ করলেন। এই অনুষ্ঠানে উপভোগ করার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনার আমাদের সাথে আবার মিলিত হবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ।